আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কিন্তু খুবই তিক্ত একটা অবস্থায়। অন্যদিকে বাংলাদেশের আরেক পার্শ্ববর্তী দেশ, পড়োশী দেশ মিয়ানমার। মিয়ানমারের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সম্পর্ক খুবই তিক্ত। এক কথায় বলতে গেলে ভালো না। বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ক্রাইসিস চলছে, এটা ভবিষ্যতে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। মূল বিষয় আসি। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ। তো এই যুদ্ধ থেকে বাংলাদেশের কি কোনো কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন? এই কথাটা কেন বলছি? দেখুন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল ভারত এবং মিয়ানমারের থেকে। হ্যাঁ, এবং বাংলাদেশের সামরিক শক্তিও কিন্তু অতটাই স্ট্রং নয়। বাংলাদেশের বাহিনীগুলো খুবই ইন্টেলিজেন্স, খুবই প্রশিক্ষিত। তবে বাংলাদেশের কাছে অনেক ইকুইপমেন্টের অভাব রয়েছে। এখন বর্তমানে আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধ থেকে কি বাংলাদেশের কিছু শিক্ষা নেয়ার আছে? ভিউয়ার্স, দেখুন, আজকে আমি ইনফরমেটিভ ইনস্টিটিউট ভিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়াশোনা দিতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, ইরান ইসরায়েলের যুদ্ধ থেকে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত? কি শিক্ষা নেওয়া উচিত, নাকি কোনো শিক্ষা নেওয়াই উচিত না? হ্যাঁ ভিউয়ার্স, তো আজকে সেটাই থাক। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুবাইত রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। আসলে কিছু শিক্ষা নেওয়ার আছে কি নেই। লেটস গেট স্টার্ট। বাংলাদেশি মিডিয়া, ইউটিউব, ফেসবুক দেখলে আপনি মনে করতে বাধ্য হবেন ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের কিছুই হয়নি। কিন্তু বাস্তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এবং ইউএস নেভি ইরানে কার্পেট বোম্বিং করছে, তামাতামা বানিয়ে দিচ্ছে ইরানের প্রতিটি শহর, ধ্বংস করে দিচ্ছে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। খামেনি, আইআরজিসি সহ ইরানের টপ লিডারশিপ ও শত শত মিলিটারি অফিসার জেনারেল শেষ। আমি নিজেও ইরানকে মনে প্রাণে সাপোর্ট করি, কিন্তু সত্য স্বীকার করতেই হবে, আবেগ দিয়ে ইরান বা ইসরায়েল কেউ যুদ্ধে জিতবে না। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানের ক্ষতির পরিমাণ এর চেয়েও বেশি। ইরানের ক্ষতির পরিমাণ এদেশের মিডিয়া তুলে ধরছে না। ইরানের লাগাতার ব্যালিস্টিক মিসাইল হামলা ঠেকাতে গিয়ে এয়ার ডিফেন্স মিসাইলের মজুদ কমে আসার পর এবার বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ পর্যন্ত 2000-এর বেশি বোমা হামলা করা হয়েছে, 700-এর বেশি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। ইরানের আকাশে কমপ্লিট এয়ার সুপিরিয়রিটি অর্জন করেছে মার্কিন এয়ারফোর্স। তারা কোনো বাধা ছাড়াই পুরো ইরানের আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, টার্গেটে স্ট্রাইক করছে। অনেকে যুদ্ধ ম্যাটেরিয়াল ড্যামেজ হিসাব করছেন। আমেরিকার কয়টি এয়ারবেস ধ্বংস হলো, কয়টি বিমান গেল, এটা হাস্যকর। আমেরিকা যদি 100 বিলিয়ন ব্যয় করে তাতে তাদের ক্ষতি নেই। তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি উল্টো $150 বিলিয়ন নতুন অর্ডার পাবে। কিন্তু ইরানের জন্য ড্যামেজ কাটিয়ে ওঠা কঠিন। একসময় সাদ্দাম হোসেনের ইরাক বিশ্বের সেরা 10-এর মধ্যে শক্তিশালী দেশ ছিল, কিন্তু জোট বাহিনীর সামনে অল্প সময়ে সেই শক্তি ভেঙে পড়ে। যুদ্ধের বাস্তবতা নির্মম এবং নির্দয়। ইরান লড়ছে বিশ্বের সবচাইতে সামরিক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে, যেখানে ইরানের প্রতিটা প্রতিবেশী আরব দেশই ইরানের বিরুদ্ধে কাজ করছে। শক্তিশালী বিমান বাহিনী আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে যুদ্ধে একটি দেশের কি পরিণতি হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো ইরান। ইরানের হাতে যথেষ্ট মিসাইল আছে এবং শক্তিশালী সেনাবাহিনীও রয়েছে, কিন্তু ভালো যুদ্ধবিমান আর এয়ার ডিফেন্স না থাকায় 4 দিনে বৃষ্টির মতো ইরানি যুদ্ধজাহাজ শেষ। ইরানের শহরগুলো তামাতামা করে দিচ্ছে, চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। পাকিস্তান যেমন বলেছিল, ঘাস খেয়ে থাকলেও পারমাণবিক বোমা বানাবো। এখন আমাদের এই নীতিতে বলা উচিত, একবেলা কম খেলেও শক্তিশালী বিমান বাহিনী তৈরি করব। যে দেশের একটি শক্তিশালী বিমান বাহিনী থাকে, সে দেশের উপর হামলা করতে শত্রু দেশ কয়েকবার চিন্তা করবে। এটা একদমই সত্যি কথা এবং খাঁটি কথা। শক্তিশালী বিমান বাহিনী থাকা মানে দেশ 70% নিরাপদ। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু প্রতিটা দেশে মাথায় রাখতে হবে। শক্তিশালী যে দেশগুলো, ঠিক আছে, আপনি যদি আমাদের ভারতের দিকেও তাকান, তাহলে এখানকার যে বিমান বাহিনী রয়েছে, আপনি যদি খেয়াল করেন, যদি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, দেখবেন বিমান বাহিনী খুবই স্ট্রং এবং ধীরে ধীরে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আরও স্ট্রং করাতে। ঠিক আছে, তো কি বলবো আর, তবে চলুন বাকি অংশটা দেখে আসি। তাই
বাংলাদেশের এই যুদ্ধ থেকে সঠিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই দেশকে বাঁচাতে হলে। শুধু ফাইটার জেট কিনলে হবে না, বিমান, নৌ এবং সেনাঘাঁটিগুলো বাঁচাতে ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম কেনাও আবশ্যক। এখন স্ট্যান্ড অফ ওয়েপন থাকায় শত্রু বিমান নিজ দেশের আকাশসীমা থেকেও মিসাইল হামলা করতে সক্ষম। দেশে ভালো মানের র্যাডার থাকলেও যদি এয়ার ডিফেন্স মিসাইল এবং ভালো মানের ফাইটার জেট না থাকে তাহলে কাউন্টার করা এবং এর ইম্প্যাক্ট থেকে বাঁচা অসম্ভব বলা যায়। আর শর্ট টার্মে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ডিটারেন্স অপশন হবে কামিকাজি ড্রোন। আপনারা সবাই দেখেছেন ইরান কিভাবে এক শাহেদ 136 কামিকাজি ড্রোন দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালাচ্ছে। আপনি সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। ভিডিওটা খুবই ছোট ছিল, তবে এই ভিডিওটার মধ্যে শিখার অনেক কথা ছিল। তো যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল। এবং আপনি যদি বাংলাদেশের মিসাইল সিস্টেম সম্পর্কেও যদি একটু ঘাটাঘাটি করেন, সেখানেও দেখতে পারবেন যে কোনো পাওয়ারফুল ব্যালিস্টিক মিসাইল নেই। হ্যাঁ, এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও খুবই ছোট, মানে ছোট বললাম কেন, অল্প মাইলের, সেটাও দুর্বল। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকান, হ্যাঁ বাহিনীটা খুবই প্রশিক্ষিত, তবে ইকুইপমেন্টসের অভাব। ঠিক আছে, যদি নৌবাহিনীর দিকে তাকান, সাবমেরিনের অভাব, যুদ্ধ জাহাজের অভাব, এবং বিমান বাহিনীর ক্ষেত্রে তো বললাম প্রথমেই খুবই দুর্বল একটা অবস্থা, যুদ্ধ বিমানের অভাব এবং অনেক কিছুরই অভাব। আপনি যদি বাংলাদেশের ড্রোনের দিকে তাকান, একটা টিভি2 আছে অল্প কয়েকটা, ঠিক আছে, অত বেশি ড্রোনও নেই। উন্নত মানের ড্রোন একটা টিভি2 ছাড়া সেরকম অতিরিক্ত কোনো ড্রোন নেই, এবং বাংলাদেশের কাছে রিজার্ভ সৈন্যও নেই। তো সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের গঠন অনুযায়ী পারফেক্ট আছে, তবে যদি এই সামরিক আগ্রাসনের দিক থেকে বিচার বিবেচনা করতে চান তাহলে বাংলাদেশ খুবই নগণ্য একটা অবস্থায় আছে, যে অবস্থায় বাংলাদেশকে ধ্বংস করা আসলে অন্যান্য দেশ, বিশেষ করে মিয়ানমার এবং আমাদের ভারত, মানে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ করে দিতে পারবে। দেখুন, প্রশিক্ষিত বাহিনী থাকলে হবে না, আমার কাছে যদি কাউন্টার দেওয়ার মতো কিছু না থাকে, ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন এই কথা বলেছেন তিনি, কাউন্টার দেওয়ার মতো যদি কিছু না থাকে তাহলে আমি শত্রুকে দেখি কি করব। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই আপডেট করতে হবে, অর্থনীতির দিকেও তাকাতে হবে, কারণ অর্থনীতির মাধ্যমেই তো এইসব কিছু হয়। তো বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অতটা ভালো না, কারণ বিগত সরকারের আমলে অনেক ক্রাইসিস হয়েছে, অর্থনীতি সমস্যা হয়েছে। তো আমার মতে সব দিক থেকে আপগ্রেড করার আগে সামরিক দিক থেকে বেশি আপগ্রেড করতে হবে, কারণ সামরিক বাহিনী শক্তিশালী মানে দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ, দেশের গভর্নমেন্ট নিরাপদ। হ্যাঁ, ভেনেজুয়েলার দিকে তাকান, গভর্নমেন্টকে কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছে, তো গভর্নমেন্টেরও কিন্তু এখানে ভয়ের কারণ থাকতে পারে। তো সামরিক বাহিনী যদি স্ট্রং হয়, এয়ারফোর্স স্ট্রং হলে, নেভি স্ট্রং হলে, দেশ স্ট্রং। তো এ ছিল বিস্তারিত। ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করি বিস্তারিত সব কিছুই বুঝতে পেরেছেন। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।